হাই এভরিওয়ান। পূর্বের ভিডিওতে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে কিভাবে একটা লিনিয়ার রিগ্রেশন স্ক্র্যাচ থেকে একটু একটু করে প্রতিটা ম্যাথমেটিক্যাল ফর্মুলাকে আমরা ইমপ্লিমেন্ট করে নিজেদের মতো করে একটা কাস্টমাইজ লিনিয়ার রিগ্রেশন মডেল তৈরি করতে পারি, সেটা শিখেছি। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা লিনিয়ার রিগ্রেশন মডেল দিয়ে একটা বিজনেস প্রবলেম সলভ করা যায়। আমি এখানে বিজনেস প্রবলেম বলতে বোঝাচ্ছি বাস্তব কোনো একটা সমস্যাকে আমরা সমাধান করি, যেটা দিয়ে আমি আমার সিভিতে অ্যাড করতে পারবো, বা আমরা কোনো একটা ক্লায়েন্টের কাছে গিয়ে বলতে পারবো যে আপনার এই ধরনের একটা প্রবলেম আমি রিজলভ করতে পারবো লিনিয়ার রিগ্রেশন দিয়ে। সো এটা হচ্ছে একদম প্রোডাক্ট কিভাবে তৈরি হয় ওইটা আর কি বোঝার জন্য আমরা এই লেসনটা তৈরি করি। দেখি বেসিক ধারণা নেই, পরবর্তীতে আমরা অ্যাডভান্স লেভেলের ধারণা নেব। সো আমরা দেখবো যে কিভাবে সেটা হয়। সেটার জন্য আমরা কি করব, আমরা নতুন একটা নোটবুক ওপেন করি এবং এই নোটবুকটার নাম দিব লিনিয়ার রিগ্রেশন 4। সো আমরা এটার একটা নাম দিই লিনিয়ার রিগ্রেশন লেকচার 4। পূর্বের মতো এখানে এই লাইব্রেরিগুলো আমাদের দরকার নাই, আমরা এগুলোকে ডিলিট করে দেব। সো আমরা এটার নাম দিলাম লিনিয়ার রিগ্রেশন 4। এখন আমরা যেটা করব, এখানে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা প্রোডাক্ট তৈরি করা যায় জুপিটার নোটবুকে আমরা দেখব যে একটা রিয়েল প্রবলেম সলভ করে, এবং সেটা দিয়ে আমরা যাতে কোনো একটা ক্লায়েন্ট বা কোনো একটা কোম্পানিকে বলতে পারি যে আমি এই কাজটা পারি, এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করতে পারি, ওইরকম কিছু একটা দেখি। সো আমরা যেটা করব, আমাদের একটা ডাটা সেট দরকার, যে লিনিয়ার রিগ্রেশন মডেলটাকে ট্রেন করানোর জন্য ডাটা সেট দরকার। সো সেই ডাটা সেটটা কি ধরনের ডাটা সেট হবে, আমরা একটা গুগলে সার্চ দেই ডাটা সেট, ফর এক্সাম্পল হাউস প্রাইসেস, এরকম একটা ডাটা সেট আছে, হাউস প্রাইসেস অ্যাডভান্স রিগ্রেশন টেকনিক। এটাই আমরা এই ডাটাটা নিয়ে কাজ করব। সো আমরা দেখি এটা আসলে কি ধরনের ডাটা। আমরা একটু যাই এটার ভেতরে। এই ডাটাটা, হ্যাঁ, এটা হচ্ছে হাউস প্রাইসেস অ্যাডভান্স রিগ্রেশন টেকনিক। সো এখানে ডাটাতে আমরা ক্লিক করব। ডাটাতে ক্লিক করলে আমরা দেখব যে এখানে কি আছে, একটা ট্রেনিং ডাটা সেট আছে, আর সাথে আছে একটা টেস্ট ডাটা সেট, আর কিছু জিনিসপত্র আছে। আমরা ওগুলা সাবমিশন ডাটা সেট এগুলো আমরা যাবো না, আমরা শুধু ট্রেনিং ডাটা সেটটা নিয়ে কাজ করব। সো আমরা একটা জিনিস একটু দেখি এখানে, সেটা হচ্ছে যে এই ডাটা সেটের মধ্যে এই ডিটেল ফিল্ডস আমরা এখানে যে দেখতেছি, ওরা একটা বর্ণনা দিয়ে দিয়েছে প্রতিটা ফিচার্স, কতগুলো ফিচার্স আছে এখানে, অলমোস্ট 70+, 70-এর বেশি বা 80-র মতো ফিচার্স আছে। আমরা সব ফিচার্স নিয়ে আসলে কাজ করব না। তো আমরা আগে যেটা করব, এই ডাটা সেটটাকে আমাদের জুপিটার নোটবুকে অ্যাড করব। সেটা কিভাবে করব, আমরা এই লাইনটাকে, এই হাউস প্রাইস অ্যাডভান্স রিগ্রেশন টেকনিক, এই লাইনটাকে আমরা কপি করব। রাইট ক্লিক করে আমরা কপি করে নিয়ে গেলাম। এবার রিগ্রেশন মডেলে এইখানে আমাদের এই নোটবুকটার মধ্যে আমরা কি করব, এই যে রাইট পাশে ডান পাশে কর্নারে যেই আইকনটা আছে এটাতে ক্লিক করব। এটা ওপেন হওয়ার পর ইনপুট ডাটা, আমরা ইনপুট ডাটাতে ক্লিক করব। এখান থেকে আমরা কি করব, অপশন ডাটা সেট সিলেক্ট করব। তারপর আমরা এই জায়গাটার মধ্যে আমাদের সেই কথাটা পেস্ট করে দেব, হাউস প্রাইস অ্যাডভান্স রিগ্রেশন টেকনিক। এই যে আমরা প্রথমে দেখতে পাচ্ছি একটা ডাটা সেট আছে বোস্টন হাউস প্রাইস, যদিও এই কথাটার সাথে মেলে নাই। আমরা দেখি নিচে গিয়ে এক্স্যাক্টলি ওটা আমরা পাই কিনা। আমরা একটু নিচে যাই, হ্যাঁ, আমরা একদম এইখানে যেই বাড়ি ঘরের যেই আইকনটা দেওয়া আছে ঠিক আমরা ওইটা পেয়ে গেছি এখানে। সো আমরা এটাকে এই প্লাস আইকনটাতে ক্লিক করব। আমরা এই বিষয়গুলো শিখেছি আমাদের পান্ডাস ডাটা প্রসেসিং এর সময়। যদি কেউ ভুলে থাকি তাহলে আমরা এই পান্ডাস লেকচার প্লেলিস্টটা আমরা দেখব। আমি এই ভিডিও ডেসক্রিপশনে পান্ডাস প্লেলিস্টটা অ্যাড করে দেব। তারপর আমরা এবার ওইটাতে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে এই প্লাস কালারটা ব্ল্যাক হয়ে গেছে, তার মানে এটা অ্যাড হয়ে গেছে। আমরা এবার কি করব, এটাকে ক্লোজ করে দেব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট ডাটা সেটের মধ্যে ক্লিন ডাটা হাউস প্রাইস এখানে আছে। এটাকে যদি আমরা ক্লিক করি, আমাদের কাছে আছে ট্রেন সেট আর টেস্ট সেট। ট্রেন ডিএফ মানে হচ্ছে ডাটা ফ্রেম, টেস্ট ডিএফ টেস্ট ডাটা ফ্রেম। আমরা
এবার একটু একটু করে আগাবো। তো আমরা কি করব, আমরা জানি যে আমরা যদি কোনো একটা ডাটা সেটকে লোড করতে চাই, আমাদের সেই ক্ষেত্রে কি দরকার হয়, আমাদের দরকার হয় পান্ডাস। আমরা পান্ডাস ইম্পোর্ট করি, ইম্পোর্ট পান্ডাস, এটাকে শর্ট ফর্ম করার জন্য অ্যাজ পিডি দিয়ে আমরা কাজ করব। সো আমরা এই কোডটাকে রান করে দিলাম, আমাদের লাইব্রেরিতে ইম্পোর্ট হবে। এবার আমরা এখানে কি লিখবো, একটা ডাটাকে ইম্পোর্ট করতে হলে আমাদের কি করতে হয়, আমাদের ওই ডাটা লিঙ্কটাকে সিএসভি ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা কি লিখি, সেটা পিডি ডট রিড সিএসভি কেন, আমাদের এই যে ডাটা সেট ডট সিএসভি দেওয়া আছে, সিএসভি। এবার আমরা ব্র্যাকেটের মধ্যে লিখবো, এখানে ডাবল কোটেশনের মধ্যে এই যে ডাটা সেটটা আছে, ট্রেন ডাটা সেট, এটার লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তো লিঙ্কটা আমরা কিভাবে পাবো, এই যে ডান পাশে ডাবল উইন্ডো আইকন আছে, এই ডাবল উইন্ডো আইকনে যদি আমি ক্লিক করি, এখানে লেখা আছে কপি ফাইল পাথ। তো ক্লিক করলে আমার কপি হয়ে গেল। এবার এখানে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। তার মানে কি, আমি ওই ডাটা সেটের এক্সাক্ট এখানে পাথটা চলে আসছে। এখন আমি তো এটা রিড করা হইলো, আমার একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখতে হবে। আমি কি এর মধ্যে রাখলাম, ডাটা নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার যদি আমি এই ডাটাটাকে হেড দিয়ে আউটপুট দেখতে চাই, তাহলে যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমাকে ডাটা সেটটা দেখাবে। দেখি সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমাকে ডাটা সেটটা দেখাচ্ছে, আমরা ডাটা সেটটা দেখতে পাচ্ছি। এই ডাটা সেটের মধ্যে অনেকগুলো ফিচার্স আছে, অনেক ধরনের ফিচার্স আছে, প্রায় 80টার মতো, আমরা যেটা ডেসক্রিপশন দেখে আসছি। একদম ডান পাশে আছে সেল প্রাইস, তার মানে হচ্ছে একটা বাড়ির দাম কত, এটা একটা হাউস প্রাইস। যেহেতু আমরা এই ডাটা সেটের ডেসক্রিপশনে আমরা দেখে আসছি হাউস প্রাইস নিয়ে একটা ডাটা সেট আছে, এবং এই ডাটা সেটটা যদি আমরা ডাটা সেটের ডেসক্রিপশনে দেখি, অনেকগুলা ভেরিয়েবল আছে, আমরা সবগুলা দেখতে যাব না, আমরা একটু এখানে দেখি। ধরে নিলাম কোন একটা ডাটা সেট আছে, এবং সেই ডাটা সেটের মধ্যে কি আছে, একটা বাড়ির কি কি ফিচার্স থাকা যাবে, কয়টা রুম থাকবে, গ্যারেজ থাকবে কিনা, থাকলে কয়টা গাড়ি পার্কিং করা যাবে, এইসব অনেক কিছু দেয়া আছে, সর্বশেষ দেয়া আছে ওইগুলোর উপর ডিপেন্ড করে ওই বাড়িটার দাম কত হবে, এরকম একটা হিস্টোরিক্যাল ডাটা এখানে দেয়া আছে। সো আমরা এই ডাটাটা দিয়ে আমরা আগে দেখি ডাটাটা কত সাইজ। আমরা সাইজ দেখার জন্য কি করি, ডাটা ডট শেপ, এটা দিলে আমরা দেখতে পারি ডাটাটা কত আছে। আমাদের কাছে 1460 এতগুলো স্যাম্পল আছে, এখানে রো আছে 1460, আর ফিচার্স আছে 78, 78টা ফিচার্স আছে। আমরা আসলে লিনিয়ার রিগ্রেশন এর আগে আমরা যেটা দেখেছি, ওখানে আমাদের ছিল একটা মাত্র ফিচার্স ছিল, ইনপুট ফিচার্স, যে কোনো একটা কোম্পানির এমপ্লয়ীদের এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে তার স্যালারি কত হবে, শুধু এক্সপেরিয়েন্সটা ছিল। আর এখানে আমরা দেখতেছি অনেকগুলো ফিচার্স আছে, আমরা সবগুলো নিয়ে কাজ করব না, আমরা 5টা নিয়ে কাজ করব। এখন কথা হচ্ছে, আমরা যে 5টা ফিচার্স নিয়ে কাজ করব, আমরা কোন 5টা ফিচার্স নেব, এবং সেই 5টা ফিচার্স কেনই বা সেই 5টা নেব। আমরা আসলে একটা টেকনিক অবলম্বন করব এখান থেকে, যে সবচেয়ে বেস্ট 5টা। এখন বেস্ট কিসের উপর ভিত্তি করে আমি বলতেছি, আমি একটু এটাকে ভিতরে দিয়ে দিই। আচ্ছা, এখন স্পষ্ট দেখা যাচ্ছে। আমরা বেস্ট কিসের উপর ভিত্তি করে বলতেছি, ফর এক্সাম্পল এখানে কোনো একটা ফিচার্স, ফর এক্সাম্পল লট এরিয়া, এই লট এরিয়া ফিচার্সটা এই সর্বশেষ সেল প্রাইসের সাথে তার সম্পর্ক কতটা স্ট্রং। ফর এক্সাম্পল আমি যদি একটা উদাহরণ দেই, কোন একটা মানুষ শাড়ি পরে যাচ্ছে, এই যে শাড়ি পরে যাচ্ছে, শাড়ি পরা মানুষ দেখলে আমরা কনফার্ম থাকি যে সেটা যদি অ্যাবনর্মাল না হয়, সে একটা মেয়ে হবে বা মহিলা হবে, এটা নিশ্চিত। তার মানে শাড়ির সম্পর্ক মেয়ের সাথে অনেক স্ট্রং। আমরা যদি দেখি যে কোনো একটা মানুষ চশমা পরে যাচ্ছে, এই চশমা দেখে কি আমরা বলতে পারবো যে সে ছেলে না মেয়ে, এটা বোঝাটা মুশকিল। এটা রিলেশনটা খুব কম, চশমার সাথে মানুষের জেন্ডারের রিলেশন খুব কম। শার্ট দেখলে, শার্ট পরা থাকলে সেটা আমরা 50-50 বলতে পারি, কারণ কি কোনো মেয়ে শার্ট পরে। বাট শাড়ির যদি দেখি, শাড়ি পরা কোনো মেয়ে দেখি বা মহিলা দেখি, আমরা নিশ্চিত থাকি সে ফিমেল পারসন। সো এইরকম করে আমরা দেখব কোন ফিচার্স গুলা হলে সেটা ওই সেল প্রাইসের সাথে তার স্ট্রং রিলেশন। এটা যদি বের করি, এরকম সবগুলা রিলেশন, সবগুলা ফিচারের রিলেশন বের করে আমরা সবচেয়ে যেগুলা ভালো সম্পর্কে এরকম 5টা ফিচার্স নিয়ে আমরা কাজ করব। সবচেয়ে স্ট্রং যেই 5টা, ওই 5টা নিয়ে আমরা কাজ করব। সো আমরা দেখি যে 5টা নিয়ে কাজ করতে হলে আমাদের আসলে কি করতে হবে। সো আমরা যেটা করব, এখানে
প্রথমে আমাদের কিছু লাইব্রেরি লাগবে এই কাজগুলো করার জন্য, সেই লাইব্রেরিগুলা অ্যাড করব। কিন্তু আমরা প্রথমে যেটা করব, কোন ফিচার্স গুলা ইউজ করব, এটার মধ্য থেকে আমরা এই জায়গায় একটা ফিচার্স আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আর এল এরকম। এটা নিউমেরিক ফিচার্স না। আমরা একটা জিনিস সবসময় মনে রাখবো, কোন একটা মেশিন লার্নিং মডেল কে ট্রেন করতে হলে তার সবগুলি ফিচার্স নিউমেরিক ভ্যালু হইতে হবে। তো এটা নিউমেরিক ভ্যালু না। আবার এই যে স্ট্রিট, এটাও নিউমেরিক ভ্যালু না। আপাতত আমরা এগুলাকে নিউমেরিক ভ্যালুতে কনভার্ট করতে গিয়ে অত ঝামেলা যাব না, জাস্ট বোঝার জন্য যে আমরা যেগুলো নিউমেরিক ভ্যালু, এইরকম ফিচার্স থেকে আমরা 5টা ফিচার্স নিয়ে কাজ করব, সবচেয়ে ভালো সম্পর্ক যে ফিচার্স গুলো। তো আমরা কি করব, প্রথমে একটু প্লট করি, দেখি যে আমরা একটু দেখতে চাচ্ছি যে আমরা যে ভালো সম্পর্ক ফিচার্স গুলো বের করব, এটাকে আমরা একটু আবার গ্রাফিক্যালি দেখব যে কেন আমি বলতেছি ভালো সম্পর্ক। সেটা দেখার জন্য আমরা একটা প্লট করব ফিগারটাকে আমরা ফিক্স সাইজ দিয়ে একটা ফিক্স সাইজ দিয়ে দেই। এই সাইজটা দিলাম আমি 10:8, এই সাইজের একটা ফিগার নিলাম। তারপর এখন এই যে আমি পিএলটি কথাটা লিখলাম, এই পিএলটিটা তো কাজ করবে না, ওর লাইব্রেরি লাগবে। সেই লাইব্রেরিটার জন্য কি লাগবে, ইম্পোর্ট matplotlib লাইব্রেরি pyplot as plt, আমি শর্ট ফর্ম করে দিলাম। এখন এটা কাজ করবে। এই পিএলটি দ্বারা আমি একটা ফিগার নিলাম। আমাদের আরেকটা লাইব্রেরি লাগবে, সেটা হচ্ছে numpy, import numpy as np। আরেকটা লাইব্রেরি আমরা নেব, সেটা হচ্ছে, আমি একটু লিখে নিই, import cborn as sns। এই cborn লাইব্রেরিটা হচ্ছে আমাদের প্লটের জন্য লাগবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পিএলটি ইউজ করব, কিছু কিছু ক্ষেত্রে এসএনএস মানে cborn লাইব্রেরিটা ইউজ করব, যেটা যেখানে ভালো। সো আমরা দেখি কোনটা কোথায় ইউজ করি। আমরা প্রথমে যেটা করব, আমি বলেছি যে এখান থেকে নিউমেরিক ফিচার্স গুলো নেব। সো আমি কিভাবে নেব, সব নিউমেরিক ফিচার্স গুলো কিভাবে নেব, এটা নেওয়ার জন্য হচ্ছে আমাদের ডাটা সেটটাকে থেকে সিলেক্ট করব, সিলেক্ট শব্দ দিয়ে, তারপর বলে দেব ডি টাইপস, ডাটা টাইপস, ওকে বলবো ইনক্লুড করো কোনগুলো, এনপি ডট নাম্বার নিউমেরিক যতগুলো আছে ওটাকে নিয়ে নাও। এটাকে রেখে দেব কি এর মধ্যে, নিউমেরিক ডাটা, এটার মধ্যে রেখে দিলাম। তার মানে হচ্ছে আমি এখানে কি করতেছি, আমাদের ডাটা সেটটা থেকে এনপি নাম্বার দিয়ে সকল নাম্বারগুলোকে নিউমেরিক ভেরিয়েবল ফিচার্স গুলোকে নিয়ে নিচ্ছি। এখন যেটা করব, এখান থেকে আমি প্রতিটা ফিচারের মধ্যে কোরিলেশন, আমি বলেছি যে আমি যে শাড়ি পরা মহিলা বা মেয়ের উদাহরণটা দিলাম, ওই রকম এখান থেকে কোন ফিচার্সটার সাথে এই সেল প্রাইসের সম্পর্ক সবচেয়ে স্ট্রং, কেন স্ট্রং নিতে চাচ্ছি, তাহলে আমি এই ফিচার্স এর ভ্যালু থেকে বলে দিতে পারবো সেল প্রাইসটা কত। যার যত সম্পর্ক বেশি, ওই ফিচার্সটার ইম্পর্টেন্স তত বেশি। সো আমি একটু এখান থেকে সেটা কোরিলেশন বের করি। কোরিলেশন বের করার জন্য কি করতে হয়, আমাদের নিউমেরিক যেই ডাটাটা নিলাম, ওটাকে আমরা কি করব, আর এই কোরিলেশন এই শব্দটা দিয়ে আমাদের করতে হবে কি, কোরিলেশন বের করব, ওইটার মধ্যে যত ফিচার্স আছে সেটাকে আমরা একটা নতুন ভেরিয়েবলের নাম দিলাম ম্যাট্রিক্স, এটার মধ্যে রেখে দিলাম কোরিলেশন ম্যাট্রিক্স। এখন এই কোরিলেশন ম্যাট্রিক্সটা নেয়ার পরে আমার কোরিলেশন চলে আসলো। এটা কি এবার আমরা প্লট করব, দেখব যে আমি যে কোরিলেশন দিয়ে বের করলাম ওটাকে প্লট করলে আসলে কিরকম দেখা যায়। সেটা প্লট করার জন্য আমাকে আরেকটা যেটা করতে হবে, এসএনএস দিয়ে প্লট করব। আমরা এতদিন যাবত পিএলটি দিয়ে প্লট করেছি, এসএনএস আরেকটু সুন্দর দেখায়। দেখি এসএনএস, এখানে হিট ম্যাপ, এটাকে বলে হিট ম্যাপ। সো হিট ম্যাপ কি, এটা আমি এখন এক্সপ্লেইন করব না, সামনে আমরা অনেক সলিউশন দেখব, সেখানে আমরা হিট ম্যাপটা কি আরো বিস্তরভাবে আলাপ করব। বাট আপাতত এখানে ধরে নিই হিট ম্যাপ। আমি এটা যখন এটা আউটপুটটা দেখব তখন আমি একটু এক্সপ্লেইনটা সুন্দর হবে। আগে একটু আমরা রেজাল্টটা দেখি। তো এখানে কি দিতে হবে, আমাকে কোরিলেশন ম্যাট্রিক্সটা দিয়ে দিতে হবে। সেই ম্যাট্রিক্সকে আমি বলে দেব তোমার মধ্যে যতগুলা ফিচার্স আছে সেটার মধ্যে সেল প্রাইস, এটার সাথে যাদের সম্পর্ক
এই সেল প্রাইসের সাথে অন্যগুলা সম্পর্ক কিরকম ওটা বের করো। এটাকে বের করার পর আমি এখন যদি এটাকে বের করে সেটাকে আবার আমি ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে যার ভ্যালু সবচেয়ে বেশি তার উপরে রাখো। সেটার জন্য কি করব, সর্ট, ওকে সাজাও ভ্যালুস দিয়ে, এবং সেই ভ্যালুসটা কি হবে, অ্যাসেন্ডিং। যদি আমি শুধু অ্যাসেন্ডিং ট্রু দেই তাহলে কি করবে, সবচেয়ে যেটার সম্পর্ক কম সেটাকে উপরে রাখবে। বাট আমি এটাকে করে দিলাম ফলস, তার মানে সবচেয়ে সম্পর্ক বেশি যেটা ওটাকে উপরে রাখো। এখন আমরা নিতে চাচ্ছি কয়টা, আমরা নিতে চাচ্ছি 5টা। 5টা নিতে চাইলে আমি এখানে ডট দিয়ে ওকে বলে দিলাম হেড দিয়ে 5টা দেখাতে, কিন্তু মাথায় রাখতে হবে ও 5টা দেখাবে এই সেল প্রাইস সহ। তাহলে আমি এখানে 6 করে দেই যে সেল প্রাইসের সাথে বাকি 5টার সম্পর্ক কিরকম। এটা আমি এক্সপ্লেন করবো আর একটু আগে ড্র করে নিই। টু ফ্রেম মানে ওকে একটা ডাটা ফ্রেম, পান্ডাস ডাটা ফ্রেমে কনভার্ট করো। এবার অ্যানট বলে আমি বলে দিলাম ট্রু। এটা কেন, ও কত ভ্যালু, ওর স্ট্রংনেসটা কত, এই ভ্যালুটাও আমাকে দেখায় দাও, অ্যানোটেশন ভ্যালুটা ও এটাকেও দেখায় দেবে। তারপর প্রতিটা ফিচার্সকে, তার স্ট্রংকে আলাদা কালার দেব, সি ম্যাপ, ওকে কালার করে দাও কি সি এটা দিয়ে ও কি করবে, বিভিন্ন শেডে একটা কালার করে দেবে। এখন এটা আমার হয়ে গেল। এখন এই গ্রাফটাকে আমি একটা টাইটেল দেব, পিএলটি টাইটেল। আমি এটাকে একটা টাইটেল দিয়ে দিই, টপ ফিচার্স কোরিলেটেড উইথ সেল প্রাইস। এবার এটাকে আমি শো করতে বলি, পিএলটি শো। দেখিও আমাদের কি দেখায়। ও আমাদের এখানে দেখাচ্ছে সেল প্রাইসের সাথে সেল প্রাইসের সম্পর্ক কত, 100%, এই কারণে 1 দেখাচ্ছে। যেহেতু আমি বলেছি যে ও এই ফিচার্স এর মধ্যে যতগুলো ফিচার্স আছে সেটার সাথে সেল প্রাইসের সম্পর্ক কিরকম, ও নিজের সাথে নিজের সম্পর্কটাও দেখায়, এই কারণে ওটা 1। তারপরে ও বলতেছে ওভারঅল কোয়ালিটি, তার সম্পর্ক হচ্ছে অলমোস্ট 80%। এখন আমরা ওভারঅল কোয়ালিটি তো এখানে দেখতেছি না, ওভারঅল কোয়ালিটি নামে আমরা এইখানে একটা ডট ডট দেখতেছি, 3 ডট ডট। এর মানে হচ্ছে এখানে আরো অনেক ফিচার্স আছে, ওগুলো ওরা দেখায় নাই। কিন্তু আমরা যদি এই ডাটা সেট এক্সপ্লেনেশনের মধ্যে যাই, এখানে যদি আমি দেখি ওভারঅল কোয়ালিটি, এই যে ওভারঅল কোয়াল, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ওভারঅল ম্যাটেরিয়াল এন্ড ফিনিশ কোয়ালিটি, এটা দিয়ে বোঝাচ্ছে। এখন সেই কোয়ালিটিটা এখানে আমরা দেখতে পাচ্ছি যার রিলেশন হচ্ছে 80%, অলমোস্ট 70.79, 80% রিলেশনশিপ। এরপরে আছে হচ্ছে এটা হচ্ছে গ্যারেজের আন্ডারগ্রাউন্ড স্পেসটা, আন্ডারগ্রাউন্ডের উপরে স্পেসটা কতটুকু এটা পরিমাপ করে, এরকম একটা ফিচার্স আছে যেটার সম্পর্ক হচ্ছে 71%। এরকম গ্যারেজ কয়টা কার আছে এটার উপর ডিপেন্ড করে একটা বাড়ির প্রাইস, এটার সম্পর্ক এরকম। সো আপাতত বুঝলাম যে এই ফিচার্স গুলার সম্পর্ক, এই ফিচার্স গুলার উপর ডিপেন্ড করে একটা বাড়ির মূল্য কত হবে, সেল প্রাইসটা কত হবে, এটা এই ফিচার্স গুলোর উপরে অনেক বেশি স্ট্রংলি ডিপেন্ড করে। এবার আমরা একটু একটা কাজ করি, এই লাইনটা আমি একটু দ্রুত চলে গিয়েছিলাম, আমি এক্সপ্লেইন করি নাই তখন, এখন একটু এক্সপ্লেইন করি, কারণ তখন করি নাই, এই গ্রাফটা না দেখলে বোঝা যাবে না। আমি যদি এই সর্টটা না দিতাম, এই অ্যাসেন্ডিং অর্ডারটা না দিতাম, আমি যদি কেটে দিই, এবার যদি আমি রান করে দেখি এখানে কি দেখায়, তাহলে আমরা দেখবো ও এলোমেলো করে দেখাচ্ছে সবগুলোকে, সেল প্রাইসের সাথে যাদের যাদের সম্পর্ক ছিল বিভিন্ন ফিচার্স গুলো নিয়ে আসবে। কিন্তু আমি ওকে দেখাইতে বলছি 5টা, আমি এখানে চাইলে 10টাও দেখতে পারতাম, আমি 10টা চাইলেও আমাকে 10টা দেখাবে, এরকম করে 10টা দেখাবে। বাট আমার তো 10টা দরকার নেই, আমি 5টার সম্পর্ক দেবো, 5টা নেব। তো এখানে আমি 5টা আর সেল প্রাইস সহ 6, এই টোটাল 6টা দেখতে চাইলাম, আমাকে টোটাল 6টা দেখালো। কিন্তু এই 6টার মধ্য থেকে আমি ওদেরকে একটু সর্ট করতে চাচ্ছি, যে আমাকে সর্ট করে দেখাও, যেটার ভ্যালু সবচেয়ে বেশি সেটাকে উপরে দেখাবো, ডিসেন্ডিং অর্ডারে। ডিসেন্ডিং মানে সবচেয়ে বড় ভ্যালুটা উপরে। এখন দেখতে পাচ্ছি যে সেলের সাথে সেল প্রাইস সবচেয়ে বড়, তারপর এরকম করে 5টা আমাকে দেখাচ্ছে। সো আমাদের 5টা ফিচার্স আসছে। এখানে টু ফ্রেম, ডাটা ফ্রেম, এই টু ফ্রেমটা দিয়ে আমি ডাটা ফ্রেমটাকে বুঝাচ্ছি, একটা ডাটা ফ্রেম আকারে থাকবে। আর এটা বলছিলাম অ্যানোটেশন, আমি যদি অ্যানোটেশনটা অফ করে দিই তাহলে এই ভ্যালুগুলো দেখাবে না, এই ভ্যালুগুলো দেখাবে না।
আর যদি এটা অফ করে দিই তাহলে ও র্যান্ডমলি কোনো একটা কালার সেট করে নেবে, বাট এখানে আমি শেড আকারে দিতে চাচ্ছি, যেটা সম্পর্কে বেশি ওটা ততটা লাইট। সো আমরা এখান থেকে 5টা সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার্স পেয়ে গেলাম, যার সাথে যেই 5টা ফিচার্স এর উপরে সেল প্রাইসটা অনেকটা ডিপেন্ড করে। এবার আমরা পরবর্তী ধাপে যাব। পরবর্তী ধাপটা হচ্ছে কি, আমাদের এখান থেকে এই 5টা ফিচার্সকে একটা লিস্টের মধ্যে আমি নিয়ে নিই। টপ ফিচার্স, এই টপ ফিচার্স নামক একটা লিস্ট নিলাম। এই লিস্টের মধ্যে আমি 5টা ফিচার্স, ওভারঅল, কোয়াল, এরকম একটা ফিচার্স, আরেকটা ফিচার্স হইতেছে জিআর লিভ এরিয়া। এটা হচ্ছে, আমরা এটার এক্সপ্লেনেশন দেখব। এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড বাদে মাটির উপরের অংশের স্পেসটা কত হবে এটা দ্বারা নির্ধারণ করে, স্কোয়ার মিটারে এটা দিতে হয় একটা বাড়ি কেনার ক্ষেত্রে। তারপর গ্যারাজ কার্স, একটা কয়টা কার রাখা যাবে, গ্যারাজে কয়টা কার রাখা যাবে, এটা 1 2 3 4 এরকম ভ্যালু হয়। তারপর হচ্ছে আছে টোটাল বেসমেন্টটাকে ওরা প্রকাশ করতেছে টোটাল BSMTSF। এই স্পেলিং গুলা সুন্দর হতে হবে। আমি জাস্ট এই 5টাকে এখানে লিখে দিলাম, একটা দুটো না, একটা বাদ পড়েছে। টোটাল বেসমেন্ট, আচ্ছা গ্যারাজ এরিয়াটা আমি দিই নাই এখানে আমি একটু সিরিয়াল মেনটেন করি। গ্যারাজ এরিয়া, টোটাল গ্যারাজটার এরিয়া কত হবে, আর গ্যারাজে কার কয়টা রাখা যাবে, গ্রাউন্ডের উপরে স্কোয়ার মিটারে কত স্পেস হবে, কোয়ালিটি কেমন হবে, ওভারঅল কোয়ালিটি, টোটাল বেসমেন্ট স্কোয়ার ফিট কত হবে, এই ফিচার্স গুলো আমি টোটালটা নিয়ে নিলাম। এবার আমি যেটা করলাম, এখান থেকে যদি দেখতে চাই আসলে এটা কি কাজ করলো কিনা, টপ ফিচার্স, আমি ডাটা থেকে টপ ফিচার্স গুলো নিয়ে নিলাম। তার মানে আমার এই 5টা ফিচার্স আমাকে দেখাচ্ছে এবং তার ভ্যালুগুলো দেখাচ্ছে। সো আমার এই কাজটা হয়ে গেল যে আমি সবচেয়ে স্ট্রং 5টা ফিচার্সকে নিয়ে নিলাম। এখন এই 5টা ফিচার্স নিয়ে আমি কি করব, এই 5টা ফিচার্সকে যেহেতু আমি একটা মডেল ট্রেন করাতে চাই, এটা হচ্ছে আমার ইনপুট, আউটপুটটা হবে আমার সেল প্রাইস। সো যেহেতু ইনপুট, আমরা জানি মেশিন লার্নিং মডেলের ইনপুট হচ্ছে ক্যাপিটাল এক্স দ্বারা প্রকাশ করে আর আউটপুটটাকে হচ্ছে স্মল ওয়াই দ্বারা প্রকাশ করে। তাহলে আমি ক্যাপিটাল এক্স এর মধ্যে রাখবো ডাটা টপ ফিচার্স। আমার এই টোটাল অংশটা আমি এক্স এর মধ্যে নিয়ে আসলাম। ওয়াই এর মধ্যে কি যাবে, ওয়াই এর মধ্যে যাবে ডাটা সেল প্রাইস। আমার ওয়াই এর মধ্যে সেল প্রাইস চলে আসছে। এখন আমি তো আমার এই ইনপুট নেওয়া হয়ে গেল এক্স এর মধ্যে, ওয়াই এর মধ্যে নেওয়া হয়ে গেল হচ্ছে আমার সেল প্রাইস। এখন এই ডাটাটার মধ্যে যদি কোনো নাল ভ্যালু থাকে, আমরা এখানে যদি উপরে যাই, আমরা এখানে দেখব যে কিছু ফিচার্স এখানে যদিও দেখাচ্ছে না, বা অন্য এখানে যদি এই মধ্যকার ফিচার্স গুলো দেখতে পারতাম তাহলে কোনো একটা ভ্যালু হয়তো নাল আছে কিনা দেখা যেত, বা ধরে নিলাম বা ধরে না নিলাম, আমাদের যদি কোনো নাল ভ্যালু থাকে সেই নাল ভ্যালুকে তুমি ওই কলামের, ধরে যদি এই কলামের মধ্যে কোনো একটা ভ্যালু আছে নাল ভ্যালু, তাহলে এই কলামের বাকি সব ভ্যালু যোগ করে এবং নাম্বার অফ রো দ্বারা ডিভাইডেড করলে আমাদের এভারেজ যে ভ্যালুটা বের হবে সেটা দিয়ে রিপ্লেস করে দেব। কারণ নাল ভ্যালু থাকলে মডেল কাজ করবে না। নাল ভ্যালুটাকে আমি একটা ভ্যালু দিয়ে রিপ্লেস করব, মিন ভ্যালু, যেটা আমি এভারেজ ভ্যালু দিয়ে। সেটা কি করতে হবে, এক্স ইনপুটটাকে ফিল করো তুমি, নাল এনে দিয়ে, নাল বোঝাচ্ছে নাল ভ্যালু দিয়ে, নাল ভ্যালুগুলাকে ফিল করো, নাল ভ্যালুগুলাকে কি দিয়ে, এক্স এর মিন দিয়ে। এই এক্স এর মিন কিভাবে বের করে এটা আমরা শিখেছি নামপাইতে এবং পান্ডাসে, উভয় প্লেলিস্ট গুলো দেখলে বোঝা যাবে। আমি প্লেলিস্টের লিংক ডেসক্রিপশনে অ্যাড করে দেব। আমরা মিন ভ্যালু বের করলাম, বের করে আবার এক্স এর মধ্যেই রাখবো। সেটার জন্য কি লিখতে হবে, ইন প্লেস ট্রু। তার মানে কি, এক্স এর যত নাল ভ্যালু আছে সেগুলোকে মিন ভ্যালু দিয়ে রিপ্লেস করে আবার এক্স এর মধ্যে রেখে দাও, এটা ইন প্লেস। অথবা আমরা ইকুয়াল দিয়ে অন্যভাবে লিখতে পারতাম, বাস এভাবে করা যায়, এটা করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে এই ডাটাগুলোর মধ্যে আমরা দেখতেছি কিছু ডাটা অনেক বড় সংখ্যা, কিছু ডাটা অনেক ছোট সংখ্যা। এই ধরনের যদি ডাটার মধ্যে পার্থক্য থাকে ভ্যালুর,
অনেক বড় ছোট ভ্যালু, সেটা দিয়ে মডেল ট্রেন করলে মডেল ভালো ট্রেন করে না। তাহলে আমরা কি করব, সবগুলো ডাটা ভ্যালুকে -1 থেকে +1 এর মধ্যে কনভার্ট করে নেব, সেটাকে বলে ট্রান্সফর্ম। সেই ট্রান্সফর্মটা করার জন্য কি করা লাগবে, আমাদের লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার নামে একটা ট্রান্সফর্মার আছে, যেটা দিয়ে আমরা ট্রান্সফর্ম করবো, যেটার মধ্যে আমি এক্স রেখে দিলে ওই এক্সটাকে ও স্কেলার নামক একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম, এটাকে এক্স এর জন্য ট্রান্সফর্ম করার জন্য। এক্স এর সাপেক্ষে এক্স পুরাই এক্স ভ্যালু থেকে ও ট্রান্সফর্মার একটা ভ্যালু তৈরি করবে, যেটা দিয়ে ট্রান্সফর্ম করবে। সেই ট্রান্সফর্ম করার জন্য আমাকে কি করতে হবে, স্কেলার ডট ফিট, এই ফিটের ফিট ট্রান্সফর্ম এই কথাটা লিখে এটার মধ্যে এক্সটাকে দিয়ে দিব। এখন এটা তো ট্রান্সফর্ম হলো, ট্রান্সফর্ম হয়ে আমি আবার কি করলাম, এটাকে এক্স এর মধ্যেই রেখে দিলাম। স্ট্যান্ডার্ড স্কেলার দিয়ে একটা স্কেলার নামক ট্রান্সফর্মার তৈরি করলাম, যে ট্রান্সফর্মারটা আমাকে ট্রান্সফর্ম করে আবার এক্স এর মধ্যে রেখে দিল। এটা এখন কাজ করবে না। কেন করবে না, কারণ এই স্ট্যান্ডার্ডটা কি ওটা চেনে না, ও তো একটা লাইব্রেরি, ও লাইব্রেরিটা আমাদের অ্যাড করতে হবে। সেই লাইব্রেরিটা কি লাইব্রেরি, ফ্রম, এটা হচ্ছে একটা সার্কিট লাইনের লাইব্রেরি, যেটা সার্কিট লাইনের মধ্যে থাকে। ফ্রম sklearn ডট প্রি প্রসেসিং ইম্পোর্ট স্ট্যান্ডার্ড স্কেলার, এখন কাজ করবে। তো আমরা যদি ট্রান্সফর্ম করি, এখন যদি আমরা ট্রান্সফর্ম করে যদি আমরা এক্সটা দেখতে চাই, দেখি আগে ট্রান্সফর্ম হয় কিনা। আমাদের একটা এরর দিয়েছে, সিনট্যাক্স এরর। এটা কত নাম্বার লাইন, আচ্ছা এখানে এই ব্র্যাকেটটা হবে না, এটা একটু ভুল হয়েছে, এটা হবে না। আরেকটা এরর আছে, স্কেলার স্ট্যান্ডার্ড স্কেলার, এখানে এররটা দিয়েছে কি, আচ্ছা এখানে একটা ভুল করেছি, স্ট্যান্ডার্ড স্কেলার এটার মধ্যে এক্স হবে না, এক্সটা তো হবে এখানে, আমি ফিট করতেছি, ট্রান্সফর্ম করতেছি। এখান থেকে হচ্ছে ওর একটা ইনস্ট্যান্স আমি তৈরি করে নিলাম, একটা ভেরিয়েবল তৈরি করে নিলাম, যেটা দিয়ে আমি ফিট করাচ্ছি। আমরা যেমন একটা মডেল তৈরি করি, আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল ইকুয়ালস লিনিয়ার রিগ্রেশন এরকম লিখি, ঠিক এই স্ট্যান্ডার্ড স্কেলারের একটা ইনস্ট্যান্স তৈরি করে নিলাম, যেটা দিয়ে আমি ফিট করলাম। এখন কাজ করবে, হ্যাঁ এখন কাজ করেছে। যদিও আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ওয়ার্নিং দিচ্ছে, এই ওয়ার্নিংটা হচ্ছে যে ইন প্লেস এটা করে দিয়েছি, এটার কারণে, কারণ আমরা এক্সটাকে রিপ্লেস করে দিয়েছি, এক্স এর অরিজিনাল ডাটাটা এখন নাই, এই কারণে ওয়ার্নিং দিচ্ছে, যে আমি চাইলে কপি করে রাখতে পারতাম। আচ্ছা এখন যদি আমরা এক্সটাকে দেখি, এক্স ডট এইখানে আমরা এক্সটাকে, আচ্ছা শুধু যদি এক্সটা দেখতে চাই, এখানে এরকম করে আমরা দেখতে পাচ্ছি কি প্রতিটা ভ্যালু -1 থেকে 1 এর মধ্যে চলে আসছে। তার মানে ও এখানকার যে ভ্যালুগুলো ছিল এগুলোকে ও ট্রান্সফর্ম করে দিয়েছে এক্সটাকে। সো আমাদের কাজটা হয়েছে। এবার আমরা যেটা করব, আমাদের এখন কাজ হচ্ছে মডেল ট্রেন করা। সো মডেল ট্রেন করার জন্য আমরা কি করতে হয়, আমরা কি করি, আমরা পুরো ডাটা সেটটাকে টেস্ট এবং ট্রেনে বিভক্ত করি। টেস্ট এবং ট্রেনে বিভক্ত করার জন্য আমরা আগে পূর্বে শিখেছি আমাদের কি লাগে, একটা লাইব্রেরি লাগবে, ফ্রম sklearn সার্কিট লাইন থেকে, যেটা লিনিয়ার মডেল, আগে এটা না, এইটা থেকে আমরা করব হচ্ছে মডেল সিলেকশন, এখান থেকে ইম্পোর্ট করব ট্রেন টেস্ট স্প্লিট, এইটা আমাদের লাগবে। আরেকটা লাগবে হচ্ছে এখানে, আপাতত এটা করার জন্য এখন আমরা যদি পুরো ডাটাটাকে ট্রেন টেস্ট স্প্লিট, এখানে যেই আমরা লাইব্রেরিটা নিয়েছি এটা দিয়ে যদি এটার মধ্যে একটা ডাটা দিয়ে দিই, এক্স দিলাম, এক্স দিতে হয়, ওয়াই দেব, এবং এদেরকে বলে দেব যে তুমি টেস্ট সাইজ বলে দিলাম, টেস্ট সাইজ এখানে 0.2%, ডাটাটা ও নেবে শুধু টেস্টের জন্য। এই পুরোটা করে ও রাখবে হচ্ছে এক্স ট্রেনের মধ্যে ট্রেন ডাটাটা রাখবে, এক্স টেস্টের মধ্যে ইনপুট টেস্ট ডাটাটা রাখবে, ওয়াই ট্রেনের মধ্যে ওয়াই ট্রেন ডাটাটা রাখবে, ওয়াই টেস্টের মধ্যে
ওয়াই টেস্ট ডাটা আসবে, এই 4টা ভাগে বিভক্ত করে দিবে। আমরা এটা পূর্বের লেকচারে দেখেছি কিভাবে একটা ডাটাকে ট্রেন টেস্টে বিভক্ত করা হয়। সো এই কাজটা আমাদের হয়ে গেল। এখন যেটা করব, আমরা এইটাকে দিয়ে আমরা একটা বিল্ট ইন লিনিয়ার রিগ্রেশন মডেলকে, সার্কিট লার্নের যে বিল্ট ইন লিনিয়ার রিগ্রেশন মডেল, ওইটাকে ট্রেন করাবো। আমাদের যে কাস্টম মডেল ছিল, আমরা এখানে কাস্টম মডেল স্ক্র্যাচ থেকে এখন আর করতে চাচ্ছি না। আমরা ওটা শিখেছি পূর্বের লেকচারে যে কিভাবে একটা স্পেস থেকে লিনিয়ার রিগ্রেশন তৈরি করা যায়। সো আমরা এখন কি করব, সার্কিট লার্ন ফ্রম sklearn, এটা থেকে আমরা মডেল নেব লিনিয়ার রিগ্রেশন মডেল। সো লিনিয়ার রিগ্রেশন মডেলের লাইব্রেরিটা কি, মডেল লিনিয়ার, এখানে লিখতে হবে লিনিয়ার মডেল, এটা থেকে ইম্পোর্ট করব আমরা লিনিয়ার রিগ্রেশন। এই লিনিয়ার রিগ্রেশন মডেলটা আমাদের তো ডিক্লেয়ার করা হয়ে গেল। এখন আমরা এই মডেলটাকে কল করব, কিভাবে কল করব, লিনিয়ার রিগ্রেশন, এটা এখন আমরা রেখে দিলাম মডেল নামক একটা ভেরিয়েবলের মধ্যে। তার মানে হচ্ছে এই লিনিয়ার রিগ্রেশন মডেলের একটা ইনস্ট্যান্ট তৈরি হয়ে গেল মডেল নামক। এখন এই মডেলটাকে আমরা ফিট করব, ট্রেন করব, মডেল ডট ফিট, ওকে আমরা ট্রেন করব কি দিয়ে, এক্স ট্রেন ডাটা দিয়ে ওয়াই ট্রেন। আমরা এগুলা পূর্বে লেকচারে শিখেছি কিভাবে একটা মডেল ট্রেন করতে হয়। যদি আমরা ভুলে যেয়ে থাকি, আমরা ঠিক তার আগের লেকচারটা দেখব, আমি সেই লেকচারের লিংকটাও এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যে একটা মডেলকে কিভাবে ট্রেন করাতে হয়। সো আমরা মডেলটা আমাদের ট্রেন করানো হয়ে গেল। এখন হচ্ছে আমাদের মডেলটাকে ইভালুয়েশন, যে আমার মডেলের এরর কতটুকু আছে, আমরা সেই এররটা দেখব। সো ইভালুয়েশন পার্টটা করার জন্য আমাদের কি করতে হবে, মডেলটা প্রেডিক্ট করব, মডেল টেস্ট ডাটা দিয়ে প্রেডিক্ট করব, ওয়াইপ্রেড টেস্ট ডাটা দিয়ে করব। কিভাবে করব, মডেল ডট প্রেডিক্ট, এটার মধ্যে আমরা দেব হচ্ছে এক্স টেস্ট ডাটা দিয়ে আমরা যে মডেলটাকে এক্স টেক্স দিলে ও হচ্ছে সেল প্রাইস, এখানে টেস্ট ডাটা ইম্পোর্ট দিলে ও ওই টেস্ট ডাটার জন্য সেল প্রাইস গুলো যা হবে ওইটা ওয়াই পিরিয়ডের মধ্যে চলে আসবে। এখন এইটা চলে আসার পর এখন আমরা দেখব এই প্রেডিকশন আর অরিজিনাল ওয়াই টেস্ট, এই দুইটার মধ্যে যে পার্থক্য ওটা হচ্ছে এরর। দুইটা যদি সেম হয়ে যায় তাহলে আমাদের মডেলের কোনো এরর নাই, আমাদের মডেল পারফেক্ট। কিন্তু পারফেক্ট কখনোই হয় না, কিছু না কিছু এরর থাকে, কারণ একটা কোনো মডেল 100% গ্যারান্টি দিতে পারে না। সো আমরা দেখি আসলে এই দুইটার মধ্যে পার্থক্য ক্যালকুলেট করার জন্য আমাদের আবার কিছু লাইব্রেরি লাগবে, যে লাইব্রেরিটা আমাদের এরর ক্যালকুলেশনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য আমাদের লাইব্রেরি আছে। সেটার জন্য কি করতে হয়, ফ্রম sklearn matrix import mean square error, এরকম একটা আছে, আর একটা হচ্ছে R2 score, এই দুইটা দিয়ে আমরা বের করবো। তো সেটার জন্য আমরা কি করব, এখন মিন এটাকে আমরা কপি করে এখানে এনে এখানে আমরা দিয়ে দেব কি, ওয়াই প্রেডিকশন ওয়াই টেস্ট। তার মানে হচ্ছে ওয়াই, এখানে একটু ভুল করেছি, ওয়াই টেস্ট আগে হবে, ওয়াই টেস্ট ওয়াই প্রেড। তার মানে ওয়াই টেস্ট এবং ওয়াই প্রেডিকশনের মধ্যে পার্থক্য কতটুকু এটা বের করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম এমএসই। আরেকটা হচ্ছে R2 স্কয়ার, দুই ফর্মুলা আমরা দেখব যে এমএসসি মিন স্কয়ার এরর কিভাবে বের করে আর আর স্কয়ার স্কোর কিভাবে বের করে, এটা ফর্মুলা আমরা যদি এখানে দেখি যে এমএসসি এরর ফর্মুলা, আমরা দেখব যে এখানে দেখাচ্ছে এই যে টোটাল একটা থেকে আরেকটার পার্থক্যকে স্কোয়ার করে দিয়ে সেটার সামেশনকে এভারেজ করলে যেটা হয় সেই এররটা। আর যদি আমরা দেখি এখানে R2 স্কোর ফর্মুলা, তাহলে এখানে দেখা যাবে R2 স্কোর ফর্মুলা হচ্ছে এই যে এটা টোটাল 1 মাইনাস দুইটার মধ্যে পার্থক্যর এরর। এটা আমরা আরো বিভিন্ন ধরনের এরর আছে, আমরা জাস্ট ফর্মুলা যদি আমাদের কারো দরকার হয় আমরা ডেসক্রিপশন থেকে দেখতে পারবো। সো আমরা জানি যে এভাবে বের করলাম আর স্কোর। এখন এই আর স্কোর এটা হবে ওয়াই টেস্ট
ওয়াই ট্রেড, এটাকে রেখে দিলাম আমরা r2 নামক একটা ভেরিয়েবলের মধ্যে। এই দুইটা এবার প্রিন্ট করে দেখি আমরা কি আসলে এররটা কতটুকু দেখায়। এররটা mse এটার মধ্যে রেখে দিলাম, mse দেখাচ্ছে। আচ্ছা, প্রিন্ট r স্কয়ার, এটা এখানে আমরা রাখলাম r2। এবার আমরা রান করে দেখি আসলে ও মডেলটা ট্রেন করে। তারপর এখানে হচ্ছে আবার একটু বলি, এখানে ডাটা সেটটাকে বিভক্ত করলো ট্রেন এবং টেস্টে, এবং এখান থেকে আমরা ট্রেন পার্টটাকে এক্স ট্রেন এবং ওয়াই ট্রেন দিয়ে মডেলটাকে ট্রেন করালাম এখানে। তারপর মডেলটাকে প্রেডিক্ট করলাম আমরা শুধু এক্স টেস্ট দিয়ে। তারপর দেখলাম যে প্রেডিকশন ও কি পেয়েছে, সেই প্রেডিকশনটা রিয়েল ভ্যালুর সাথে ওয়াই টেস্টের রিয়েল ভ্যালুর সাথে পার্থক্য দেখবো কতটুকু, সেই এররটা বের হবে। আমরা একটু এই কোডটা রান করে দেখি কি দেখায়। আমাদের মডেলটা ট্রেন করতেছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা এরর দেখাচ্ছে। এই এরর গুলো যত কম হবে আমাদের মডেল তত ভালো। তো আপাতত আমরা দেখলাম যে একটা এরর ও দেখাচ্ছে। সো এবার আমরা যেটা করব, আমাদের তো মডেল ট্রেন হয়ে গেল। এই পর্যন্ত আমরা সব সময় যখন আমরা কোনো মেশিন লার্নিং লেকচার বা কিছু দেখি, আমরা এই পর্যন্ত করেই শেষ, মানে এটা আর দরকার নাই, এটা শেষ। কিন্তু আমার কথা হচ্ছে এটা তো আমি শিখলাম একটা মডেল কিভাবে ট্রেন করে এরর বের করে। এখন আমি চাচ্ছি আমি কিবোর্ড থেকে ইনপুট দেব। আমি এই পাঁচটা ফিচার্স, যে পাঁচটা ফিচার্স দিয়ে আমি মডেলটাকে ট্রেন করেছি, এই পাঁচটা ফিচার্স আমি কিবোর্ড থেকে আমি যা খুশি মান দেব, যা খুশি ভ্যালু দিব। সেই ভ্যালুগুলো থেকে ও আমাকে বলে দেবে এই ভ্যালু অনুযায়ী ওই হাউস প্রাইস কত হওয়া দরকার, সেল প্রাইসটা কত, ওই হাউসটা বিক্রি করলে সেটা প্রাইস কত হওয়া সম্ভাবনাটা কত। এটার জন্য আমি যেটা করব, এখানে একটা কিছু ইনপুট নিব। সেই ইনপুটটা আমি আগে একটু সাজায় রাখছি, আমি একটু জাস্ট দ্রুত করার জন্য আমি ওটাকে একটু কপি পেস্ট করে দেই। এখানে আমি কি করতেছি, ইনপুট দিয়ে ওভারঅল একটা ভ্যালু নিচ্ছি, যার ভ্যালু হবে ওভারঅল কোয়ালিটি 1 থেকে 10। 10 মানে হচ্ছে অনেক ভালো কোয়ালিটি বাড়িটা, 1 মানে হচ্ছে একদম বাজে কোয়ালিটি। এরকম একটা ভ্যালু দিতে হবে ইনপুট দিয়ে, যেটা ফ্লোটে কনভার্ট হবে। ফ্লোট না করলেও হতো, এখানে ইন্টিজার রাখলেও হতো, বাট আমি ফ্লোটে কনভার্ট করলাম, কারণ শুধু ইনপুট যদি আমি দেই সেটা হয়ে যাবে স্ট্রিং। এটা আমরা শিখেছি পূর্বের লেকচারগুলোতে। এখানে ফ্লোট বা ইন্ট আইএনটি দিলেও কাজ করতো। এটাকে আমি ওভারঅল কোয়ালিটি নামক একটা ভেরিয়েবলে রাখলাম। এই ওভারঅল কোয়ালিটি আর হচ্ছে আমরা উপরে যে লিস্টের মধ্যে ফিচার্স, এই ওভারঅল, এই দুইটা এক জিনিস না। কেন এক জিনিস না? এটা হচ্ছে একটা নেম, ক্যাপশন, জাস্ট নেম দিয়েছি। আর এখানে এটা হচ্ছে একটা ভ্যারিয়েবল, দুইটা দুই জিনিস। এটা জাস্ট আমি সিমিলার রাখার জন্য সেম নামটা দিয়েছি, ওর মধ্যে এই ভ্যালুটা যাবে। তো এরকম করে প্রতিটা ভ্যালুকে আমি আলাদা আলাদা করে ইনপুট নিয়েছি। এখন এই ভ্যালুগুলা আমাদের এই ট্রেন করানো যে মডেলটা, এই মডেলটাকে দিয়ে বলবো তুমি বলো তাহলে এখন একটা এই ভ্যালু অনুযায়ী একটা বাড়ির মূল্য কত হওয়া দরকার। এখন সেটা দেওয়ার জন্য আমরা একটু মাথায় রাখার জন্য একটু মনে করি যে আমরা পূর্বে এই এক্স এর ভ্যালুটাকে ট্রান্সফর্ম করেছিলাম, এই যে এরকম করে ট্রান্সফর্ম করে নিয়েছি, ছোট ভ্যালু করে নিয়েছি। সো একইভাবে আমি যখন এখানে ইনপুটটা নেব, এই ইনপুটটা মডেলকে দেব, ওকে আমাদের একটু ছোট করে নিতে হবে ট্রান্সফর্ম করে। তো ট্রান্সফর্ম করার আগে আমাকে যেটা করতে হবে, এই যে যেই ভ্যালুগুলা নিলাম, এই ভ্যালুগুলাকে আমি একটু পান্ডাস ডাটা ফ্রেমে কনভার্ট করে নিই। সেটার জন্য কি করতে হবে, পিডি ডাটা ফ্রেম, এটা লিখে এটার মধ্যে আমাকে পুরো ভ্যালুগুলো দিয়ে দিতে হবে। সেই ভ্যালুগুলো দেওয়ার জন্য কি করতে হবে, আমাকে লিখতে হবে এখানে ডাবল ব্র্যাকেটের মধ্যে ওভারঅল কোয়ালিটি, তারপর আছে লিভ এরিয়া, ক্যাপিটাল এরিয়া, তারপর আছে গ্যারাজ, কার্স, তারপর আছে হচ্ছে গ্যারাজ এরিয়া, লাস্টলি আছে আমাদের হচ্ছে টোটাল বেসমেন্ট স্কয়ার ফিট। সো আমরা এটাকে কি করলাম, আমরা পান্ডাসে কনভার্ট করে নিলাম, কিন্তু এখানে আমাকে বলে দিতে হবে সেই কনভার্টটা যে পান্ডাসে আমি কনভার্ট করলাম এই নামে এই ভ্যালুগুলাকে, এই
এই ভ্যারিয়েবল গুলো আমরা পূর্বে শিখেছি লিস্টের মধ্যে একটা ভ্যারিয়েবল কিভাবে নিতে হয়। সেই লিস্টের মধ্যে ভ্যারিয়েবল গুলো দিয়ে দেওয়ার মানে হচ্ছে এই যে ভ্যালুগুলো আমি ইনপুট নিব ওগুলো এখানে চলে আসবে। এখন এটাকে আমি কি করব, এটাকে কলামগুলোর নাম দেব, কলামগুলোর নাম দেব হচ্ছে টপ ফিচার্স। আমাদের যে টপ ফিচার্স ছিল এই যে আমাদের উপরে আছে টপ ফিচার্স লিস্টের মধ্যে আমরা দেখব এই যে এখানে কলামগুলোর নামও আমি সেই একই রাখলাম, টপ ফিচার্স দিয়ে কলামগুলোর নাম রেখে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি এবং কিছু ভ্যালু দেই তাহলে কি দেখায় আমরা একটু দেখি আগে আসলে এটা কি করে, কি করলাম আমি এখানে। সো এটা আমি রান দিলাম, রান দিলে আমি দেখলাম 7 দিলাম, 1 দিলাম, 2 দিলাম, কিছু একটা দিলাম। আচ্ছা, ও কি করলো, আমাকে একটা ডাটা ফ্রেম দেখালো। এক্স্যাক্টলি আমরা যে কাজটা এখানে করেছি। এখানে অনেকগুলো ভ্যালু ছিল, কিন্তু আমি যেহেতু এখন ইনপুট 1 বাই 1 দিচ্ছি, আমাকে 1 বাই 1 দেখাচ্ছে, আমাকে ডাটা ফ্রেমটা দেখালো। এই ডাটা ফ্রেমটাই এখন আমি যদি এই মডেলের মধ্যে দেই, মডেল কি করবে, এই ইনপুটের উপরে আমার যে ইনপুটটা আমি কিবোর্ড থেকে দিলাম এই ইনপুটটার উপর ভিত্তি করে ও আমাকে হাউস প্রাইসটা কত হবে সেটা বলবে। তো সেটা দেওয়ার জন্য আমরা কি করব, এই লাইনের নিচে আমরা একটু আগে ডাটাটাকে বলেছি যে ট্রান্সফর্ম করে নেব, যেহেতু এইখানে আমি মডেল ট্রেনের আগে ডাটাটাকে আমরা ট্রান্সফর্ম করেছি, এই যে উপরে আমরা এইখানে ট্রান্সফর্ম করেছি। সো আমরা এই কাজটা করব এখানে। সেটার জন্য আমাকে কি করতে হবে, এখানে করতে হবে পুরো ডাটাটাকে আমরা একটু ট্রান্সফর্ম করব কি স্কেলার, আমাদের যদি স্কেলার আগে লেখা আছে স্কেলার ডট ট্রান্সফর্ম, এই ট্রান্সফর্মের মধ্যে আমরা কি দিব, আচ্ছা এখানে একটা ভুল করেছি, এই যে আমি ডাটা ফ্রেমটা নিলাম এটাকে আমি কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখি নাই, আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি ইনপুট ডাটার মধ্যে রাখলাম। এখন এই ইনপুট ডাটা যে পান্ডাসটা আছে এটাকে আমি কি করলাম, এটাকে আমি ট্রান্সফর্মের মধ্যে দিয়ে দেব। এখন ট্রান্সফর্মের মধ্যে তো আমি দিয়ে দিলাম, কিন্তু ট্রান্সফর্ম করে আমাকে তো কিছুর মধ্যে রাখতে হবে। সে ইনপুট ডাটাকে ট্রান্সফর্ম করে আমি আবার ইনপুট ডাটার মধ্যেই রাখলাম। তার মানে কি, ওকে আমি ট্রান্সফর্ম করে ফেলেছি। এখন যদি আমি ইনপুট ডাটাটা দেখতে চাই তাহলে একইভাবে যদি আমি ভ্যালু দিয়ে ইনপুট ডাটাটা দেখতে চাই, এরকম করে দিই 4, যে কোনো একটা ভ্যালু দিলাম, আমরা দেখব। আচ্ছা এটা প্রিন্ট করি, আমি একটু প্রিন্ট করে দেখি, ইনপুট ডাটা প্রিন্ট ইনপুট ডাটা, এটা যদি দেখতে চাই আমরা যদি এখন রান করি 7 কোন একটা ভ্যালু দিয়ে দেখি কি দেখায়। তো আমাদেরকে ইনপুট ডাটাটা দেখাচ্ছে -1 থেকে 1 এর মধ্যে ভ্যালু, তার মানে আমার ডাটাটা ট্রান্সফর্ম হয়েছে। এবার আমি এই ডাটাটাকে কি করব, মডেলকে দিয়ে বলবো যে আমি যে ইনপুট ডাটা দিলাম তুমি যেহেতু অলরেডি ট্রেন করা, অলরেডি আমি ট্রেনিং করাইছি মডেলকে, তাহলে আমার এই ইনপুট ডাটা থেকে তুমি বলো তাহলে একটা ঘরের একটা হাউসের প্রাইস কত হওয়া দরকার। সেটার জন্য আমরা কি করব, মডেল ডট প্রেডিক্ট ইনপুট ডাটা ওর মধ্যে দিয়ে দিলাম, এটাকে একটা প্রেডিকশন নামক একটা ভ্যারিয়েবলের মধ্যে রেখে দিলাম। এবার আমরা প্রিন্ট করব প্রেডিকশন ভ্যারিয়েবলটা প্রিন্ট, আমি ফরম্যাটেড প্রিন্ট দিলাম, এখানে দিয়ে দিলাম নিউ লাইনে দিয়ে দিই, একটা নিউ লাইন দিয়ে দাও, নিউ লাইন না দিলেও চলে, আচ্ছা দিয়ে দিই নিউ লাইন, নিচের লাইনে চলে যাবে এস্টিমেটেড হাউস প্রাইস, এই প্রাইসটা হচ্ছে ডলারে দেখাবে। সো ডলারে দেখানোর জন্য একটা ডলার সাইজ দিলাম, সাইন দিয়ে ওটার মধ্যে দিয়ে দিলাম প্রেডিকশন 0 কেন, কারণ এখানে দুইটা প্রেডিকশন দেখায়, একটা দেখা হচ্ছে ভ্যালু আর একটা দেখা হচ্ছে তার অ্যাকুরেসি এরর বা কিছু একটা। আমরা প্রেডিকশন 0 দিলে আমরা দেখবো যে প্রেডিকশনে, আচ্ছা এখানে আমি প্রেডিকশন 0 না দিই, শুধু যদি আমি প্রেডিকশন দিই তাহলে কি দেখায় ওটাকে দেখি, তারপর আমি বলতেছি। তো এখানে আমি ওকে বলে দেব যে তুমি এই ভ্যালুটা দিবা, কিন্তু ভ্যালুটা দশমিকের পরে তুমি মাত্র দুইটা সংখ্যা দেখাবা, দশমিকের পরে দুইটা সংখ্যা দেখাবে, এটা বলে দিয়েছি। এটা বলে দেওয়ার জন্য কি করতে হয়, আমাকে 0.2f দুইটা
ভ্যালু দেখাবে। আচ্ছা, এবার আমরা রান করি এটাকে। এখানে দিলাম 7, তারপর হচ্ছে স্কোয়ার ফিট 1700 স্কোয়ার ফিট, কার ক্যাপাসিটি 2টা কার রাখা যাবে গ্যারেজে, তারপর সাইজ গ্যারেজ এটা 1200 দিয়ে দিলাম, তারপর টোটাল বেসমেন্ট এটা 1800 এরকম দিয়ে দিলাম। আমাকে বলতেছে এখানে 2টা ভ্যালু দিয়েছে, আমি ডলার সেটটা পূর্বে ইউজ করেছি 2টা ভ্যালু। সো এই 2টা ভ্যালুর আসলে প্রথমটা হচ্ছে প্রাইস, দ্বিতীয়টা হচ্ছে আপাতত আমরা দ্বিতীয়টা না যাই, এটা একটা এরর ভ্যালু। আসলে আমরা এই যে এরর ক্যালকুলেট করি, এই এরর ভ্যালুটা এটা আমাদের দরকার নাই। আমরা শুধু প্রথম ভ্যালুটা নেওয়ার জন্য এখানে কি করে দেব, 0 দিয়ে দেব, যে প্রেডিকশনের প্রথম ভ্যালুটা দেখাও। প্রথম ভ্যালুটা, তাহলে ও প্রথম ভ্যালুটা দেখাবে। আমি একটু ভুল করেছি, এই জিনিসটা, এই ব্র্যাকেটটা শেষ হবে এইখানে, এই 0.2 এটা পরে হবে, এটার সাথে হবে। আচ্ছা দেখি এবার আমরা রান করে আবার, একটু ভুল হয়েছে, এটা না রাখি, জাস্ট এটা দেখি। আচ্ছা, আমি এই কোটেশনটা হবে বাইরে, কোটেশনটা বাইরে হবে, আর এখানে হবে 0.2f। আচ্ছা এবার রান করি। এখানে আমি দিলাম কোয়ালিটি হচ্ছে 7, মধ্যম কোয়ালিটি বা একটু উপরে দিলাম। স্কোয়ার ফিট এখানে 1700 দিলাম আগের মতোই। তারপর হচ্ছে কার ক্যাপাসিটি 2টা কার রাখা যাবে, এখানে 1200 দিয়ে দিলাম, 1200। তারপর বলে দিলাম টোটাল বেসমেন্ট 1800। ও আমাকে বলতেছে ওই বাড়ির মূল্য হবে, যদি এই কোয়ালিটির একটা বাড়ি চাই তার মূল্য হবে 2,44,142.76 ডলার। ধরে নিলাম এটা আমেরিকার কোন একটা স্টেটের। এখন যদি আমি আবার রান করে এবার একটু চেঞ্জ করে দিই, আমি কোয়ালিটি একটু বাড়াই দিলাম, ভালো দিলাম, আর লিভিং এরিয়া দিয়ে দিলাম 1400। তারপর হচ্ছে কার ক্যাপাসিটি 3। এবার হচ্ছে গ্যারেজ সাইজ এখানে একটু বাড়াই দিই 2000 স্কোয়ার ফিট। আমি একটা দিলাম আর কি, এখানে এটা দিয়ে দিই 3000। এখন এটার দাম 3 লক্ষ, দাম বেশি হবে নরমালি। আর যদি আমি এখন এটাকে আবার রান করে আমি কোয়ালিটি খুব কম দিলাম, বাজে কোয়ালিটি 1 দিলাম, এবার বাকি সব বাড়ায় দিই 1800। তারপর হয়ে দিলাম কার ক্যাপাসিটি 3, গ্যারেজ স্কোয়ার ফিট এটা দিয়ে দিলাম 2000, টোটাল দিয়ে দিলাম 3000। এটার দাম অনেক কম, কারণ কি আমি কোয়ালিটিটা বাজে দিয়ে দিচ্ছি। সো আমরা কি শিখলাম, এখানে পুরো ভিডিওটাতে আমরা কি শিখলাম, প্রথম একটা ডাটা সেট, একটা লিনিয়ার রিগ্রেশনের জন্য একটা ডাটা সেট, আমরা অলরেডি যে ডাটা সেটটা মার্কেটে আছে, এই ধরনের প্রবলেম গুলো আসলে মূলত দরকার হয় রিয়েল এস্টেট বিজনেস যারা করে, যারা বাড়ি কেনা বেচা করে তাদের জন্য দরকার হয়। সো আমরা যদি কোনো একটা যারা রিয়েল এস্টেট কোম্পানি, তাদেরকে গিয়ে বললাম যে আমরা আপনাদেরকে একটা সফটওয়্যার দেবো, যে সফটওয়্যারটা আপনাদেরকে বলে দিবে একজন কাস্টমার যারা আসবে বাড়ি কিনতে, তাদের চাহিদা অনুযায়ী আপনার ওই সফটওয়্যার বলে দেবে ওই এরিয়াতে একটা হাউস প্রাইস কত হতে পারে। সো এখানে আমরা মাত্র 5টা ফিচার ব্যবহার করেছি, বাস্তব ক্ষেত্রে হয়তো আমরা আরো বেশি ফিচার ব্যবহার করব, 10টা 20টা বা আরো অনেক বেশি। তো আমরা ফিচার্স নিলাম, সেটা থেকে আমরা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে 5টা ফিচার্স ওটা নিয়েছি, আমরা 10টাও নিতে পারতাম, আরো বেশি নিতে পারতাম। জাস্ট আমি ভিডিওটা সংক্ষিপ্ত করার জন্য আমি 5টা ফিচার্স নিয়েছি, তারপর সেগুলাকে, সেই 5টা ফিচার্সকে এক্স এর মধ্যে রেখেছি আর ওয়াই এর মধ্যে রেখেছি সেল প্রাইস, যেটাকে আমি নাল ভ্যালু গুলাকে রিমুভ করে দিয়েছি মিন ভ্যালু দিয়ে। তারপর আমি সেটাকে ট্রান্সফর্ম করেছি যাতে 1, -1 এবং 1 এর মধ্যে ভ্যালুগুলো ছোট থাকে, মডেলটা দ্রুত ট্রেন করবে। সেখান থেকে আমরা কি করেছি, আমরা একটা মডেলকে ডাটা সেটটাকে ট্রেন টেস্টে বিভক্ত করেছি 4টা অংশে এখানে। তারপর মডেলটাকে ট্রেন করেছি, ট্রেন করানোর পর আমরা প্রেডিক্ট করে প্রেডিকশন ভ্যালু পেয়েছি, সেই ভ্যালুটা টেস্ট ভ্যালুর সাথে পার্থক্য কতটুকু। এখানে যদিও একটু এরর হাই আছে, যেহেতু আমরা মাত্র 5টা ফিচার্স নিয়েছি, এররটা একটু হাই থাকাটা স্বাভাবিক। আরো বেশি ফিচার্স নিলে হয়তো কম থাকতো, বা খুব বেশি ফিচার্স নিলে আবার এরর বেড়ে যাবে। তো এরকম করে লাস্ট সর্বশেষ যেই পার্টটা আমরা মূলত করি না, মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ইভেন 99% স্টুডেন্ট এই লাস্ট পার্টটা করে না, যেটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি বলবো এটা 50% হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল শেখার জন্য। কারণ আমি মডেলকে ট্রেন করেছি, এবার আমি কিবোর্ড থেকে ইনপুট দিব। আমি ধরে নিলাম রিয়েল এস্টেট কোম্পানি, তাদের কাছে এই সফটওয়্যারটা তারা ইনপুট দিবে,
গ্রাহকের চাহিদা অনুযায়ী, এবং ইনপুট দেওয়ার পর তারা বলবে যে আপনার ঘরের মূল্য আসবে এরকম একটা দাম আসবে, প্রেডিকশন। সো এই ভিডিওটা এই পর্যন্তই। আমরা শিখলাম কিভাবে লিনিয়ার রিগ্রেশন থেকে একটা রিয়েল অ্যাপ্লিকেশন তৈরি করা যায়, এবং এই ঠিক আইডিয়াটা নিয়ে আমরা চাইলে ওয়েবসাইট তৈরি করে ওয়েবের মাধ্যমে আমরা গ্রাহকের কাছে বিক্রি করতে পারি একটা সফটওয়্যার। সো আমরা এই ভিডিওটা এই পর্যন্তই রাখবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে।